সময় চলছে অপরূপে সন্ধ্যার প্রহর শেষের দিকে। সেই বিকেলের পর থেকে যেন কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেছে। সাজ ওদের মা মেয়ের জন্য বরাদ্দকৃত ছোট রুমে নীরব নিস্তব্ধতায় দীর্ঘক্ষণ নিশ্চল হয়ে পড়ে বসে আছে। পুরো শরীর এখন ঘাত প্রতিঘাতে জর্জরিত। ব্যথায় শরীর নাড়াতে কষ্ট হচ্ছে, তবুও নিজের মনের জোর কিছুতেই কমতে দিচ্ছে না। ভয় যেন ক্রমশই বেড়েই চলছে। ওর ছোট চাচির কথা ওর যখনই মনে পড়ছে, ভয় ওর নাজুক সত্তা বক্ষবাজে খামচে ধরছে। ওর সাথে ঠিক কী হতে চলছে আগামীকাল। নিজের উদরে হাত দিয়ে সাজের শরীরটা এলিয়ে দেয় মেঝেতে। বড্ড ক্লান্ত সে। এই ছোট বয়সের ভারের চেয়েও আজ সময়ের ভার যেন ওর কাছে মৃত্যুর সম পরিমাণ যন্ত্রণা ঠেকেছে। সাজ অখিল যুগ বন্ধ করে ঠিকই, কিন্তু জল গড়িয়ে পড়ে একাধারে ডুবে যায় সেদিনের সেই কালো রাত্রিরে, যেদিন তার সম্মান জোর করে ছিনিয়ে নিয়েছিল সেই ব্যক্তি যাকে সে বুঝো হওয়ার পর থেকে ছোট মনে জায়গা দিয়েছিল। কোনো প্রকার প্রত্যাশীহীন মাস দেড়েক আগে বাড়ির প্রত্যেক সদস্যরা রৌদ্রিকের মামাতো বোনের বিয়ের উপলক্ষে তার মামাবাড়ি বেড়াতে গিয়েছিল। সবার যাওয়ার অধিকার থাকলেও সাজ আর ওর মায়ের বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়ার অধিকার ছিল না। তাতে অবশ্য তাদের কোনো আফসোস নেই। ওরা বড় চাচি যাওয়ার আগে ওদের শাশুকে ডেকে কঠোর কণ্ঠে বলে যান, আমার ছেলে বিয়েতে যেতে পারবে না। ওর অফিসিয়াল গুরুত্বপূর্ণ পার্টি আছে, সেখান থেকে ফিরতে হয়তো একটু রাত হবে। তুই আর তোর মা আবার যেন ঘুমিয়ে পড়িস না। রোদ্রিকের যত রাতে আসুক ওকে ডিনার গরম করে দিবি। রাতে না খেলে ওর ঘুম হয় না। মনে থাকবে তো সাজ? আমরা আগামীকাল বিকেলে নাগাদ ফিরব। সাজ ওর চাচির কথায় সম্মতি জানিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। একে একে সবাই সাজগোজ করে বেড়াতে থাকে। সাজ মুগ্ধ নেত্রে ওর চাচাতো ভাই বোনদের দেখতে থাকে। সবাই যদিও ওর থেকে বড়। রৌদ্রিকের একমাত্র বোন রোদেশী, রোহনের দুই বোন রুহানি আর রাইসা। রুহানি বাদে বাকি দুই বোন সাজের সাথে মোটামুটি ভালো ব্যবহারই করে। ওদের এত সুন্দর সাজ দেখে যে ওর খারাপ লাগেনি তা নয়, কষ্ট তো ওরও হয়, কিন্তু ও নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। ওরা চলে যেতেই ওর মা পুরো বাড়ি সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সন্ধ্যার পরে সাজ আজ পড়ার সুযোগ পেতেই নিজের রুমে বসে পড়তে থাকে। রাত প্রায় অনেক হয়েছে দেখে সাজের মা মেয়েকে নিয়ে রৌদ্রিকের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু সে যদি স্বামী মারা যাওয়ার পর থেকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে মেডিসিন খাওয়ার অভ্যেস আছে, তাই সেদিনও তার অন্যথা হয়নি। হঠাৎ সাজের নজর পড়ে ওর মা ঘুমিয়ে পড়েছে, তাই ও আর ওনার ঘুমটা নষ্ট করেনি, বরং মায়া হলো মানুষটা দেখে। ও তো জানে সারাদিন ওর মা কতটা পরিশ্রম করে, তাই আর বিরক্ত করেনি। এভাবেই কেটে যায় বাকি সময়টুকু। ঘড়ির কাঁটা তখন রাত 1টার ঘরে পৌঁছেছে। হঠাৎ ডোরবেলের শব্দে সাজ ঘুম চোখে চমকে ওঠে। ও এতক্ষণে লিভিং রুমেই ছিল। দ্রুত গিয়ে দরজা খুলতে দেখে বাড়ির বয়স্ক ড্রাইভার মানিক চাচা রৌদ্রিককে ধরে দাঁড়িয়ে আছে। লোকটার একার পক্ষে কিছুতেই এই বয়সে এমন সুষ্ঠম দেহী মানবকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। উনি সাজকে অনুরোধ করে যে সাহেবকে ধরে যেন ওনার রুম পর্যন্ত নিতে হেল্প করে, কারণ সে পার্টি থেকে অতিরিক্ত ড্রিঙ্ক করে এসেছে। সাজ এসব বিষয়ে অতটা গুরুত্ব দেয়নি। ও চাচার কথা মতো তাকে হেল্প করে, রৌদ্রকে রুমে নিয়ে আসে।
তখন ড্রাইভার চাচা সাজকে বলে একটু বেশি করে লেবুর শরবত করে যেন সাহেবকে জোর করে খাইয়ে দেয়, তাহলে ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে যাবে। উনি চলে যেতে সাজ সেখানে গিয়ে চাচার কথা মতো লেবুর শরবত তৈরি করে রদ্রিকের রুমে যায়। গিয়ে দেখে রদ্রিক শুধু একটা প্যান্ট পরা, বাকি পোশাকগুলো সব রোডে ফেলানো। রুমের এচিও বাড়িয়ে দেওয়া, কেমন যেন অস্বস্তি ভাবে এপাশ ওপাশ করছে। শ্বাস নিজেও অস্বস্তিতে পড়ে, কারণ সে না পারতে কখনো আর রদ্রিকের রুমে আসে না। ও কাঁপা কাঁপা হাতে রদ্রিকের দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, রদ্রিক ভাই, এটা খেয়ে নিন, ভালো লাগবে। এরপর ডিনার করতে মন চাইলে বলবেন, আমি এসে দিয়ে যাব, এটা ধরুন। কিন্তু রদ্রিক হঠাৎ সাজের দিকে তাকিয়ে পড়ে, এমনভাবে যেন মুগ্ধতা নিয়ে ভীষণ সময় নিয়ে দেখছে ওকে। সাজে তার ওই রক্তবর্ণ মাদকীয় চোখ দেখেই বুকটা কেঁপে উঠে খুব অস্থিরতা ভাবে। রদ্রিকের চাহনিতে অন্যরকম আকুতি ছিল। সাজের কেন যেন মনে হচ্ছে এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়া উচিত। হয়তো লোকটা তার উপস্থিতি পছন্দ করছে না। ও দ্রুত গ্লাসটা রেখে রেখে রদ্রিককে বলল, ভাইয়া আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন, আমি গেলাম। সাজ আর এক মুহূর্ত দাঁড়ায় না। ও যেই দরজা পর্যন্ত যেতে যাবে অমনি ঝড়ের গতিকে দুটো বলিষ্ঠ হাত দিয়ে ওর কোমর চেপে ধরে রদ্রিক নিজের সান্নিধ্য নিয়ে আসে। সাজের তুলোর ন্যায় নরম শরীর মিশিয়ে নেয় নিজের সাথে। এরপর এক হাত দিয়ে দরজা আটকে দেয়। সাজ অবাক হয়ে ভয়ে চেঁচিয়ে উঠে, কি কি করছেন আপনি? আমায় ছাড়ুন রদ্রিক ভাই, আপনাকে দেখে আমার ভয় করছে। সাজ বাঁচার জন্য ছটফট করতে থাকে। ওর ভয়ে কুঁকড়ে যাওয়া শরীর দেখে রদ্রিক নেশালো দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। ও ঘাড় আরো ঝুঁকে সাজের গল দেশে ছোট ছুঁয়ে দিয়ে সাইড করতে করতে ধীরে ধীরে নেমে আসে ওর বক্ষ পর্যন্ত। এতক্ষণে সাজ বুঝে যায় ওর সাথে কি করতে চলছে। ব্যাস, ওর আর সহ্য না করতে না পেরে রদ্রিককে জোরে একটা ধাক্কা দেয়। কিন্তু এতেও যখন কোনো কাজ হলো না, তখনও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে একটা চড় বসিয়ে দেয় বিপরীতে থাকা মানুষটার গালে। চেঁচিয়ে বলে, রদ্রিক ভাই, আমার সাথে কেন এই অসভ্যতা করছেন? এসব আপনাকে মানায় না। ছাড়ুন আমায়, প্লিজ যেতে দিন। আপনি এখন নিজের মধ্যে নেই। একটা দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু এই চড় খেয়ে রদ্রিক যেন মুহূর্তে আরো হিংস্র হয়ে ওঠে। ও সাজকে এবার ইচ্ছামতো থাপড় মারতে মারতে ওকে কিং সাইজ বিছানায় ছুঁড়ে মারলো। চিৎকার করে অস্পষ্ট ক্রুদ্ধ কণ্ঠে বলে, এত বড় দুঃসাহস তোর! আমার গায়ে হাত দিয়েছিস? তোর মনে হয় তুই আমার সাথে পেরে উঠবি? এবার তো তোকে আর ছাড়ছি না। কথাটা শেষ করতে না করতেই সে সাজের উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। একে একে উন্মুক্ত করে দুজনের পোশাকগুলো সাজ কিনা আর লজ্জায় নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করে। এরপর নিজেকে বাঁচানোর জন্য ওকে ধাক্কা দিয়ে উঠতে গেলে রদ্রিকের মতো প্রাপ্তবয়স্ক পুরুষালী শক্তির সামনে তার এই সামান্য শক্তি নিতাই তুচ্ছ বলে প্রমাণিত হলো। ও তাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে যত পারে থাপ্পড় দিতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। কাঁদতে কাঁদতে আকুতি মিনতি করে বলে, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না ভাইয়া। আপনাকে আমি অন্য নজরে দেখি। আমার বিশ্বাসটা এভাবে নষ্ট করবেন না। আপনি এখন স্বাভাবিক নেই, পরে নিজে যখন স্বাভাবিক হবেন এইসব মনে করে নিজেকেই ক্ষমা করতে পারবেন না। যেতে দিন আমায়। কিন্তু অবাক করা বিষয়, রদ্রিক হঠাৎ করে একদম শান্ত হয়ে গিয়ে সাজের গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। বিড়বিড় করে অস্বাভাবিক অস্পষ্ট কণ্ঠে বলে, আমি নিরুপায় এই মুহূর্তে। আমার তোকে চাই, নয়তো মরেই যাব। প্লিজ শান্ত থাক, আমায় আমার কাজ করতে দে।
তুই জানিস না সাজ, আমার কাছে তুই তুই ঠিক কত। পুরো কথা রদ্দিকে শেষ না করে সাজের বুকের উপরে লুটিয়ে পড়ে। আর তাতেই যেন মেয়েটার পুরো শরীর কেঁপে ওঠে। ওর মন বলছে এত সহজেই এমন একটা নিকৃষ্ট আবদার কেউ করতে পারে? তার এত বড় একটা সর্বনাশ হতে যাচ্ছে আর তাকেই বলছে শান্ত থাকতে। আর কি বললো শেষের কথা? সাজ এবার নিজেই ক্ষেপে যায়। এমন অস্পষ্ট কথা দু হাতে রোদকের গলা চেপে ধরে খুব জোরে চেঁচিয়ে উঠে, অসভ্য জানোয়ার লোক একটা, ছাড় আমায়, আমার গায়ে আর একবারও হাত দিলে তোকে খুন করে ফেলবো। এরপরও আবার জোরে চিৎকার করে, আম্মু আমায় বাঁচাও, দেখো না রদ্দিক ভাই জানোয়ার হয়ে গেছে। বলেই ও আরো জোরে চাপ দিয়ে ধরে তার গলা। আচমকা এমন আক্রমণে রদ্দিকের নিঃশ্বাস আটকে আসে। মেয়েটির চোখে জল দেখে আরো ক্ষিপ্ত হয়ে যায়। ও মেয়েটির মুখ জোরে চেপে ধরে, জোরে আবার ফিরে আসে সেই হিংস্র রূপে। জোর করে সাজের হাত ছাড়িয়ে ওর পুরো শরীরটা এবার সম্পূর্ণ নিজের আয়ত্তে নিয়ে নেয় আর হাত দিয়ে এলোমেলো কঠোর স্পর্শ করতে থাকে সাজের দেহের প্রতিটা ভাঁজে। মেয়েটা আর সহ্য করতে পারছে না এমন স্পর্শ। ও ক্ষণে ক্ষণে চিৎকার করে উঠছে, কিন্তু বরাদ্দ এই রুমে তার সেই চিৎকারগুলো পুরোপুরি ভাবে চাপা পড়ে যাচ্ছে। বাইরে যাওয়ার উপায় নেই, কিন্তু রদ্দিক তাকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। শরীরের কোনো অংশ বাদ রাখেনি গভীর থেকে গভীর ছোঁয়া দিতে। এভাবে অনেকক্ষণ চিৎকার করতে করতে এক পর্যায়ে সাজ পুরোপুরি শান্ত হয়ে যায়, কারণ যা সর্বনাশ হওয়ার তা ইতিমধ্যে ঘটে গেছে। ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু বিছানায় যেন শুধু একটা লাশ পড়ে আছে। ওকে শান্ত দেখেই রদ্দিক যেন এবার পুরোপুরি ভাবে সাজের মাঝে ডুবে যায়। বেশ কয়েক ঘন্টা পরে রদ্দিক ক্লান্ত হয়ে পাশে ফিরে ঘুমিয়ে পড়ে, যেন এই প্রথম সে ভীষণ তৃপ্ত। কিন্তু সাজ কিছু না বলেই যন্ত্রের মতোই কোনোরকম ফ্লোর থেকে জামা কাপড় পরে নিঃশব্দে নিজের রুমে চলে যায়। এদিকে সেদিকে কোনো নজর না দিয়ে চুপচাপ ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দেখতে থাকে নিজেকে। ফর্সা শরীরে নীলচে ছোপ ছোপ রক্তের মতো কামড়ের দাগ স্পষ্ট, আর শরীরের প্রতিটি ভাঁজে লালচে ক্ষত তৈরি হয়েছে, যেগুলো বলে দিচ্ছে তার একতরফা ভালোবাসার মানুষটা তাকে তার পুরস্কার দিয়েছে। সাজ শাওয়ারের নিচে বসে পড়ে বাকি রাতটুকু ভিজতে থাকে। শরীরের কোনো ব্যথাই যেন ওকে স্পর্শ করতে পারছে না। যেখানে মনের ব্যথা এত মারাত্মক, সেখানে শরীরে এই তুচ্ছ ব্যথা তো তার কাছে অগ্রহীন। এর পরের দিনটা ওর খুব একটা ভালো যায়নি। দীর্ঘক্ষণ বেজার ফলে ও প্রচুর জ্বরে ভুগছিল, কিন্তু আশ্চর্যজনক ছিল ওর বড় আর ছোট চাচি নাকি সকালে নিজের রুমেই ছিল। ওর মায়ের মুখে শোনা, হয়তো মাঝরাতে ফিরে এসে ডুপ্লিকেট চাবি দিয়ে ভিতরে প্রবেশ করেন। ওরা মা মেয়ে আর সেইসব নিয়ে মাথা ঘামায়নি। সেই দিনের পর থেকে সাজ আর রদ্দিকের সামনে যায়নি, কারণ ভিতরের অনুভূতিগুলো ও চেষ্টা করেছিল যেন ফিকে হয়ে যায়, ভুলে যায় সবকিছু। কিন্তু না, এত সহজে কি ভোলা সম্ভব? ও ভালো করে জানতো এইসব কথা বাড়িতে বললে কেউ বিশ্বাস করবে না, উল্টো ওকে দোষ দেবে। কিন্তু ও একবার অন্তত চেয়েছিল রদ্দিকের মুখোমুখি হতে, কিন্তু পারেনি। বিগত কিছুদিন ধরেই ওর শরীর ভীষণ খারাপ যাচ্ছিল, বমি আসা, মাথা ঘোরা, আরও বিভিন্ন সমস্যা। ও কাউকে কিছু বলেনি, কিন্তু রদ্দিককে অনিচ্ছা সত্ত্বেও গতকাল থেকে রুহানির নম্বর দিয়ে ফোন করছে, অথচ মানুষটা ফোন ধরেনি। হুট করেই আজ সকালেও মাথা ঘুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ পর জ্ঞান না ফিরলে ওর চাচি পরিচিত একজন ডক্টরকে আসতে বলেন।
তারপর আর কি ডক্টর চেক আপ করে পরে যা হয়েছে তাই বললেন। এরপর থেকেই তো একটার পর একটা ওর সাথে ঘটে যাচ্ছে। সাজ এতক্ষণে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে, পৃথিবীতে যাদের মাথার উপরে বাবার ছায়া নেই তাদেরকে কেউ মানুষ বলেই গণ্য করে না। নিজের বাড়িতে থেকেও কোনো অধিকার নেই, পরিচয় হয় আশ্রিত আর কাজের লোক হিসেবে। অথচ কাজের মানুষদের তো দিন শেষে তাও দুটো পয়সার রোজগার হয়, কিন্তু আমি আর আম্মু তো বিনা রোজগারের কাজের মানুষ। আমাদের তো প্রতি মুহূর্তে গতর খাটিয়ে দুটো ভাতের মুখ দেখতে হয়। তবুও তো আমাদের কোনো অভিযোগ ছিল না। তারপরেও কেন আমার সাথে হওয়া এত বড় অন্যায়ের কেউ কোনো প্রতিবাদ করলো না? উল্টো সমস্ত দোষ আমার কাঁধে চাপিয়ে দেওয়া হলো কেন? আমি মেয়ে বলে নাকি এতিম বলে? হঠাৎ সাজের ভিতর থেকে উত্তর আসে, দুটোই। এই সমাজে সাজের মতো এতিম মেয়েদের বিচার পেতে নেই। অথচ আমার আর রদ্দিক ভাইয়ের শরীরে তো একই পরিবারের রক্ত বইছে। তাহলে তার করা ভুলের জন্য তাকে কেউ অবিশ্বাস করেনি, উল্টো আমায় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। ও এবার শব্দ করে কাঁদতে থাকে। কি হাজারি, কিভাবে সামাল দিবে সে এইসব? এই বয়সে কে সাপোর্ট করবে তাকে? সাজ হঠাৎ কাঁপা কণ্ঠে বলে উঠে, আচ্ছা কাল যদি সত্যি ওরা আমাকে ক্লিনিকে নিয়ে যায়, যদি আমার বাচ্চাকে সত্যি মেরে ফেলে? না না, এই সব কিছুই আমি হতে দেব না। একজনের করা ভুলের শাস্তি আমরা দুজন কেন পাবো? আমায় যেভাবে হোক এখান থেকে পালাতে হবে, না হলে ওরা আমাদের বাঁচতে দেবে না। আমি কিছুতেই আর এক মুহূর্ত এখানে থাকবো না। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমায় যেভাবে হোক পালাতে হবে। কিছুক্ষণ ভেবে সাজের আবার ঠোঁট ভেঙে আসে, কিন্তু যাব কোথায়? এই বাড়ির মানুষজন ছাড়া আর কেউ তো নেই আমার। হঠাৎ করেই ও টের পায় ওর ভীষণ খিদে পেয়েছে। এই অবস্থায় সারাদিন না খাওয়া, কিন্তু নিচে গেলেই তো আর ইচ্ছে হলেই খেতে পাবে না। আর ওর ঘৃণাও হচ্ছে ভীষণ এই বাড়ির খাবার খেতে, কিন্তু এই মুহূর্তে তো সে নিরুপায়। ও দ্রুত উঠে রুম থেকে বেরিয়ে পড়ে, যদি অন্তত একটা বিস্কুট হলেও খেতে পারে। অন্যদিকে বাড়ি থেকে বেরিয়ে রদ্দিক কোনো দিকে আর না তাকিয়ে সোজা গাড়িটা নিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। বেশ কিছুক্ষণ ড্রাইভ করেই শহরের ভিড় বেরিয়ে এই নিরিবিলি ফাঁকা জায়গায় এসেছে ঘণ্টাখানেক আগে। পুরনো লোকের ধারের পরিত্যক্ত পার্কিং প্লেস। সন্ধ্যা নেমেছে বহুক্ষণ পূর্বেই, চারপাশে আধো অন্ধকার। দূরে রাস্তার লাইটগুলো ঝাপসা ক্ষীণ হলুদ বৃত্ত হয়ে জ্বলছে। গাড়ির ইঞ্জিন শব্দ করে অনেকক্ষণ ধরেই ইয়ারস্ট্রিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে সে। আখি যুগল বন্ধ করে আছে ঠিকই, কিন্তু মাথার ভেতর বারবার বাজছে সাজের বলা সেই একটাই শব্দ, রৌ রৌ রৌক্তিক ভাই। আচমকা রৌক্তিক অক্ষিপট খুলে ফেলে বক্ষ ভাঁজে। হৃদয় যন্ত্রণাটা আজ অস্বাভাবিকভাবে ধক ধক করছে, যেন অজানা কিছু টুকরো অনুভূতি ওর মনন্তরে কুড়ে কুড়ে খাচ্ছে। ও দ্রুত নিজের গলার টাইটা হাত দিয়ে আলগা করতে থাকে। ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন অদ্ভুতভাবে জীবনটা আজ এলোমেলো লাগছে। গায়ের কপট কোটটা অস্থির হয়ে খুলে ব্যাকসিটে ছুঁড়ে মেরে দীর্ঘশ্বাস ফেলে। এরপর হঠাৎ দরজা খুলে নেমে যায়। রাতের ঠান্ডা হাওয়ায় মুখে লাগতেই গভীর শ্বাস নিতে চেষ্টা করে, কিন্তু তাতেও স্বস্তি মেলে না। দু পা এগিয়ে গিয়ে আবার ফিরে আসে। শেষে গাড়ির ডিকির উপর উঠে বসে পড়ে। একটু ঝুঁকে বসে শার্টের আস্তীন কনুই পর্যন্ত গুটিয়ে নেয়। হাতের শিরাগুলো টান টান হয়ে আসে, আঙুল কাঁপছে সামান্য। প্যান্টের পকেট থেকে দ্রুত সিগারেট বের করে কাপা হাতে
অধরে দিয়ে একটা ধরায়। প্রথম টানটা এত গভীর যে ওর জ্বলে উঠে। ধোঁয়া ছেড়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে থাকে। নিজের উপরের তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে, কেন সাজ, আমি কেন? তুই কেন এমন একটা মিথ্যা অভিযোগ আমার উপরে দিতে গেলি? তুই কি পাগল হয়ে গেছিস, নাকি ইচ্ছে করে আমার লাইফটা নষ্ট করতে চাইছিস? আমি কোনোদিন তোর সাথে এমন করার কথা স্বপ্ন ভাবতে পারি না। তুই জানিস না আমার কাছে তুই। রদ্রিকের গলার কাছে হঠাৎ দলা পাকিয়ে আসে। বুকটা কেমন অস্বস্তি ভাবে পুড়ছে। কিছুক্ষণ চুপচাপ থাকে। কত শত কথা ভেবে যায়। কিছুতেই সে মানতে পারছে না সাজ তার চরিত্রে অকারণে এত বড় একটা কলঙ্ক লাগিয়ে দিয়েছে। ও দাঁতে দাঁত চাপে হিসহিসিয়ে বলে, আমার সমাজে একটা সম্মান আছে সাজ, প্রতিষ্ঠা জপ করি এক জীবনে, আর কি চাই? কিন্তু তোর এই একটা মিথ্যা অভিযোগ কি আমার সমস্ত স্বপ্ন এক লহাময় ধ্বংস করে দিতে পারে? সব কিছুই আমি মানতে পারছি না কিছুতেই। এমন একটা মিথ্যা আলিঙ্গনে এসেছে আমার নিজের বাড়ি থেকেই, তাও তুই কিভাবে দিলি? সমাজের মানুষজন জানলে কি বলবে? চৌধুরী বাড়ির বড় ছেলে 28 বছর বয়সী শাহরিয়ার রদ্রিক চৌধুরী শেষ পর্যন্ত কিনা নিজের পুরুষত্ব জাহির করার জন্য নিজেরই নাবালিকা চাচাতো বোনকে রেপ করেছে। শুধু তাই নয়, আবার তারই সন্তানের মা হতে চলছে। রদ্রিকের মুহূর্তে যেন নিজের ভাবনার উপরে চরম ঘৃণা লাগছে। সে আবার সিগারেট ধরায়। আগের আরো 3টা সিগারেট কখন যে শেষ হয়েছে টের পায়নি। ও অক্ষিপট বন্ধ করে গভীরভাবে মনে করার চেষ্টা করছে, আদৌ কি সাজকে এমন কোনো খারাপ ইঙ্গিত সে দিয়েছিল কিনা। সে তো কয়েক বছর দেশের বাইরেই ছিল। তাহলে মেয়েটার সাথে তার তো কখনই ইচ্ছাকৃত সে কোনো কথা বলেনি। আর বাড়িতে আসার পর থেকেই তো সাজ নিজেই তাকে আরো বেশি এড়িয়ে চলছে। এতে তো অবশ্য তারও রাগ কম হয়নি। তার এই অতিরিক্ত রাগের কারণেই তো মেয়েটা ভয় পেত। তাহলে এসব কখন কিভাবে হলো না, আর কিছুই ভাবতে পারছে না সে। কিন্তু হঠাৎ ওর দৃষ্টি সম্মুখে ভেসে উঠে সাজের সেই অভিমানী তুর্যকপূর্ণ চাহনি। রদ্রিকের মনে হলো মেয়েটার ওই দৃষ্টিতে সত্যি কোনো অজানা অভিযোগ ছিল তার প্রতি। কিন্তু আশ্চর্য, আমার সাথে তো মেয়েটার কখনো এমন কোনো কথা হয়নি যে এত অভিযোগ আমার প্রতি জমা রাখবে। নাকি আমি কিছু ভুল দেখছি? ওর মাথার ভেতর যেন আবছা কুয়াশা জমে গেছে। কিছু দৃশ্য ঝাপসা তো কিছু শব্দ অস্পষ্ট মনের গহীনে অবিরত যুদ্ধ করে চলছে। কিন্তু সে সবকিছু অগ্রাহ্য করে নিজেকে বোঝায়, না এটা অসম্ভব, আমি এমন কিছু কখনোই করতে পারি না। আমি নিজের সাথে এত যুদ্ধ করে বাঁচতে পারবো না। আমায় একবার সাজের মুখোমুখি হতেই হবে। জানতে হবে অ্যাকচুয়ালি এসবের জন্য সত্যিকারের দোষী কে। ওর এত বড় সর্বনাশ কে করেছে? ও তো এমন মেয়ে না। আমার রদ্রিক আর কিছু বলতে পারে না। কণ্ঠ ভেসে আসে। সিগারেটের শেষ ধোঁয়াটা টান দিয়ে ওটা নিচে ফেলে দেয়। তারপর পায়ের তলায় ওটাকে পিষে ফেলে এমনভাবে যেন কিছুক্ষণ আগে অবধি এই জিনিসটা ও বিন্দুমাত্র ছুঁয়ে পর্যন্ত দেখেনি। তবু ওর বুকের গভীরে কোথাও একটা চাপা অস্বস্তি কিলবিল করে উঠে। যদি সব কিছু সত্যি হয় তাহলে তাহলে কি হতে চলছে সাজের ভবিষ্যৎ?
আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? ইম্পসিবল। আমি ওর সাথে এমন জানোয়ারের মতো ব্যবহার করতেই পারি না। চৌধুরী বাড়ির ডাইনিং স্পেসে সেই তখন থেকে রোহানের সাথে ওর আম্মু একভাবে কথা কাটাকাটি হচ্ছে। বাড়ির ৩ পুরুষ বাদে বাকি সবাই চুপচাপ দাঁড়িয়ে নীরবে সহ্য করছে। খাওয়ার ইচ্ছে কারোই ছিল না, কিন্তু সারা দিন ধরেই সবাই না খাওয়া ইচ্ছে না থাকলেও মীরা চৌধুরী সবাইকে ডেকে পাঠিয়েছেন ডিনার করতে, কিন্তু সেই সবার মধ্যে আবার সাজ বা তার আম্মু নেই। সে যদি সেই বিকেলের পর থেকে আর মেয়ের মুখ অব্দি দেখেনি। উপরেই কোনো কোনায় হয়তো নিস্তব্ধ হয়ে পড়ে আছেন। ঘটনা ঘটে মীরা চৌধুরী চিকেনে এসেই দেখেন সাজ চুপচাপ একটা প্লেটে একটা শুকনো রুটি খাচ্ছে, তাও সবজি দিয়ে। ব্যাস, উনি চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তোলেন। মেয়েটার সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে আসে লিভিং রুমে সবার সামনে। সাজ ধাক্কা খেয়ে পড়তে গেলে রোহান ওকে ধরে ফেলে। অমনি ওর আম্মু চেঁচিয়ে উঠে, চরিত্রহীন মেয়ে, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে কিভাবে তোর গলা দিয়ে খাবার নামে? চুরি করে খেতে লজ্জা করলো না একটুও? লোভী একটা মেয়ে। রোহান ওর আম্মুর উপরে চেঁচিয়ে উঠে, খবরদার আম্মু, এখন আর ওর গায়ে হাত দিও না, বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। ওর খিদে পেয়েছে তাই খেয়েছে। তুমি এতটা নির্মম হয়ে যেও না আম্মু। মীরা ছেলের দিকে চোখ পাকিয়ে তাকান। শ্বাস কাঁদতে কাঁদতে প্রায় হকচি উঠে গেছে, কিন্তু খাওয়া নিয়ে এত বড় অপমান তার কিছুতে সহ্য হচ্ছে না। ও ভাঙা কণ্ঠে বলে, আমার ভীষণ খিদে পেয়েছিল চাচি আম্মু, তাই কালকের শুকনো রুটি ছিল সেটাই শুধুমাত্র নিয়েছিলাম। তোমাদের আজকের আম্মুর রান্না করা কোনো খাবারে আমি হাত পর্যন্ত দিই নাই। তাহলে চুরি করলাম কোথায়? আমার খিদে না পেলে সত্যি নিচে আসতাম না। আচমকায় পাশে থেকে অমনি ওর গালে রদ্রিকের আম্মু একটি চড় বসিয়ে দেয় আর ক্ষিপ্ত কণ্ঠে বলে, দুশ্চরিত্র মেয়ে, খাবার না খেলে এক বোতল বিষ খেতে পারিস না? আমার ছেলেটাকে তো ডুবিয়ে ছেড়েছিস, সেই যে গেল, এখনো বাড়ি পর্যন্ত আসেনি। রদ্দেশি ছুটে এসে মায়ের হাত ধরে ফেলে, প্লিজ আম্মু, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে, ওকে আর মেরো না, ও মরে যাবে। মীরা চৌধুরী তাচ্ছিন্ন হেসে বলে, ওর মতো মেয়ের আবার মরণ আছে নাকি? মৃত্যু ওকে দেখে লজ্জা পায়। দাঁড়াও বড় ভাবি, ওর সমস্ত খিদে কালকে আমি মিটিয়ে দিচ্ছি। ওর পেটের অবৈধ ওটাকে শেষ করলে ওর সব খিদে মিটে যাবে। সাজ আতঙ্কে উঠে চেঁচিয়ে উঠে, আমি কাল কোথাও যাব না তোমাদের সাথে, কিছুতেই আমার বাচ্চা আমি নষ্ট করব না। খবরদার চাচি, আমার বাচ্চার যদি কিছু হলে তোমাদের কাউকে আমি ছাড়ব না বলে দিলাম। আমি এখনই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না আর এখানে। সাজে দিশেহারা হয়ে বাড়ির সদর দরজার কাছে ছুটে যায়। অমনি মীরা চৌধুরী গিয়ে গিয়ে ওকে ধরে ফেলে। ওরা চুলের মুঠি ধরে ওকে টানতে থাকে আর বলে, এখান থেকে বেরিয়ে যাবি? মিথ্যে বলার আর জায়গা পাস না? বাইরে গিয়ে সবাইকে এসব কথা নিয়ে মিথ্যা বলবি, তাই তো? সেই সুযোগ আর দিচ্ছি না তোকে, এখনই রুমে আটকে রাখবো কাল ক্লিনিকে যাওয়া পর্যন্ত, তারপর দেখি তুই কি করিস। সাজে ব্যথায় কুকড়ে উঠে। রোহান আর রোদেশি ওকে মীরা চৌধুরীর কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু উনি আরও জোরে ওর চুল টেনে ধরে ছেলেকে সবার সামনে থাপড় মেরে সরিয়ে দেয়। রোহান এমন কাণ্ডে লজ্জায় নিজেকে গুটিয়ে নেয়। এরই মধ্যে দরজা রদ্রিক অগোছালো অবস্থায় বাড়িতে ঢুকতেই এমন পরিস্থিতি দেখে জোরে চেঁচিয়ে উঠে, এইসব কি হচ্ছে ছোট চাচি? ওকে ছেড়ে দাও। সাজ রদ্রিককে দেখা মাত্রই ওর কাছে প্রায় এগিয়ে যায়, ওকে ধরার চেষ্টা করে, কিন্তু মীরা ওকে আবার টান দিয়ে নিতে চায়। এর মধ্যে সাজ রদ্রিকের বুকের কাছে শার্ট এক হাতে মুঠো করে টেনে ধরে, কাঁদতে কাঁদতে বলে, এই রদ্রিক ভাই, আমায় ছেড়ে দিতে বলুন না। আমি সত্যি বলছি, সব অপরাধ আমার। আমি মিথ্যা বলছি আপনার নামে। এবার আমাকে এখান থেকে যেতে দিন না। আমি আপনাদের কাউকে আর কোনো দিন বিরক্ত করব না। অনেক দূরে চলে যাব, তবুও আপনারা আমার বাচ্চাটাকে বাঁচতে দিন না।
এই রদ্দিকে ভাই, একটু দয়া করুন না আমার উপর। মীরা চৌধুরী ততক্ষণে সাজের মুখ চেপে ধরে ওর হাত ছাড়িয়ে নিয়েছে রদ্দিকের বুক থেকে, টানতে টানতে নিয়ে যায় সিঁড়ির দিকে। এদিকে রদ্দিক যেন হঠাৎ করে নিজেকে কেমন শূন্য অনুভব করছে, বুঝতে পারছে না ওর ঠিক কেমন অনুভূতি হচ্ছে। ও একবার সাজের দিকে তাকিয়ে নিজের বুকের কাছে শার্টের দিকে দৃষ্টিপাত করতেই দেখে সেখানটা ছিঁড়ে বেশ কয়েকটা বোতাম সাজের মুঠোয় রয়ে গেছে। ও ততক্ষণ থাকা সিঁড়ির দিকে, যেখানে সাজের আবার সেই অভিমানী দৃষ্টি যা ওর দিকে নিবদ্ধ আছে, যেন হাজার হাজার অভিযোগ তার প্রতি জমা আছে। আশ্চর্য, রদ্দিকের হঠাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন?